ইসির শুনানিতে বিএনপি এনসিপি সমর্থকদের হাতাহাতি। রুমিন ফারহানা দায়ী করলেন নিজ দলের মনোনয়ন প্রত্যাশীকে। সহিংসতার রাজনীতি ফেরার আলামত মন্তব্য রাহিদের। ৭১-এর অমীমাংসিত ইস্যু ইতিমধ্যেই সমাধান হয়েছে। পাকিস্তানের এমন দাবির সঙ্গে একমত নয় ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে। আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান আটক। পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েন বিএসএফ এর হাতে। ডাকসু নির্বাচনে মিথ্যা প্রচারণা, ইমেজ নষ্টের চেষ্টায় অভিযোগ ছাত্র শিবিরের। কেউ মানছে না আচরণবিধি, দাবি বাম জোটের। কিছুই থাকবে এটা কি আমার বাপের টাকায় করছে, তাহলে কেন আমার নাম থাকবে? ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ সড়ক উপদেষ্টা। খুলল 18 কিলোমিটার অংশ। স্বাগত। এখন সন্ধ্যায় শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন। আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি তানজিলা খান মিম। গালিব, শিরোনামে যে বিষয়টি বলছিলাম, জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে বিএনপির দুই গ্রুপের হট্টগোলে হাতাহাতির এক পর্যায়ে মার খেলেন এনসিপি নেতা আতাউল্লাহ। তবে অভিযুক্ত বিএনপি নেতা রুমিন ফারহানা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে তারই দলের যে মনোনয়ন প্রত্যাশী তিনি একটি গ্রুপের উস্কানিতেই এই সংঘাতটি করিয়েছেন। কিন্তু আজকের এই শুনানি যেটি নিয়ে হয়েছে সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনে 3টি ইউনিয়ন নিয়ে এই বিএনপিদের নিজেদের মধ্যে একটা বিভক্তি দেখা দিয়েছে। এদিকে রুমিন ফারহানাকে দায়ী করে ইতিমধ্যে কিন্তু এনসিপি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। এনে একটি প্রতিবেদন রয়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি ঘিরে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন সমর্থকদের বাগবিতণ্ডা রূপ নেয় হট্টগোলে। একই সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠকের সাথে হাতাহাতি বাধে। শুনানি ঘিরে প্রধান নির্বাচন কমিশনারের সামনে এভাবেই চলে হট্টগোল, হাতাহাতি। রবিবার প্রথম দিনের শুনানির শুরুতে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের 3টি ইউনিয়নের অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয় যুক্তিতর্ক। তার মাঝেই এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে আঘাত করা হয়। তার অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার লোকরা তাকে হামলা করেছে। আমাকে রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আমাকে কথা বলতে দেয় নাই, এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা হচ্ছে আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে, মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মারধর করে। তবে রুমিন ফারহানার দাবি, তাকে ধাক্কা দেওয়াতে তার লোকরা পাল্টা জবাব দিয়েছে। তার অভিযোগ, মারামারি হয়েছে বিএনপির ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন মাহবুব শ্যামলের উস্কানিতে। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। এই ঘটনার জেরে বিকেলে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী ইসিতে আসেন। এ সময় দলের নেতার উপর হামলার প্রতিবাদ সহ ইসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন, আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে
সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। এদিন কুমিল্লা অঞ্চলের 6 জেলার 18টি সংসদীয় আসনের শুনানি গ্রহণ করে কমিশন। সেখানে 429টি আপত্তি এবং 382টি পরামর্শ সহ পক্ষে বিপক্ষে মোট 811টি প্রস্তাবনা আসে। হোসেন জাহিদ, এখন, ঢাকা। সংস্কারবিহীন পাতানো নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। নির্বাচন কমিশনে এনসিপির নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় প্রতিহিংসা রাজনীতি ফিরে আসছে বলেও শঙ্কা জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। অভ্যুত্থানের স্মৃতি ও আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলছে, এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অভ্যুত্থানের অংশীদারদের বিরুদ্ধে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে। রোববার মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে সভায় এক বক্তৃতায় একথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন বাংলাদেশ ও সংবিধান গড়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সেই সহনশীলতা, গণতান্ত্রিক সহনশীলতা না চর্চা না করে যখন কোনো রাজনৈতিক দলের নেতার উপর আক্রমণ করা হয়, সেটা অবশ্যই নিন্দনীয় এবং আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং গণতান্ত্রিক উপায়ে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং এই ধরনের অপরাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। ৭২-এর সংবিধান যেমন ৭১-এর চেতনা ব্যর্থ করেছে, তেমনি এখন ২৪-এর গণঅভ্যুত্থানকেও ব্যর্থ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি আবারও জানান নাহিদ ইসলাম। পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান এনসিপিকেও ক্ষমতায় আনার জন্য হয় নাই। এই গণঅভ্যুত্থান হয়েছিল দেশ পরিবর্তনের জন্য, নতুন বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো তৈরির জন্য। সেটার জন্য প্রয়োজন রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধান। সেই রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধানের কথাই কিন্তু আমরা গত 1 বছর ধরে বলে যাচ্ছি। সভায় আগত প্রবাসীদের সমস্যার কথা শুনে নাহিদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের হাই কমিশন কেন্দ্রিক সমস্যার সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। একই সাথে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও তোলেন নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সংস্কারবিহীন পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি। এছাড়াও নির্বাচন কমিশনে এনসিপি নেতাদের উপর আক্রমণের প্রসঙ্গের বিষয়ে তিনি বলেন, পুরনো সহিংসতার রাজনীতি ফিরে আসতে দেখা যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচন ছাড়া আমরা কোনো ধরনের সমঝোতার নির্বাচন, কোনো ধরনের প্রতারণার নির্বাচন, গণ অভ্যুত্থান বিরোধী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। শুক্রবার থেকে 3 দিনের সফরে মালয়েশিয়ায় আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সফরে প্রবাস শিক্ষার্থী সহ নানা পেশাজীবীদের সঙ্গেও বৈঠক করেন তিনি। রোববার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে নাহিদ ইসলামের। এখন বিশ্ব। বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না 24 ঘন্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে। রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ফজলুর রহমানকে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, ফজলুর রহমান জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত ক্রুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। যথাযথ কারণ দর্শানোর সাপেক্ষে আগামী 24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয় তাকে। 1974 সালে এই ঐতিহাসিক দলিলের মাধ্যমে 1971-এর অমীমাংসিত ইস্যুর সমাধান করা হয়েছে। এরপর 2002 সালে পারভেজ মোশাররফ পুরো জাতির পক্ষে ফের ব্যাপারটি স্পষ্ট করেন। কাজেই 71-এর ইস্যু আর অমীমাংসিত নয়, এর 2 বার সমাধান হয়েছে। সকালে হোটেল সোনারগাঁয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তবে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, দেশটির এই দাবির সাথে একমত নয় বাংলাদেশ। আরও জানাচ্ছেন আজহার লিমন। 13 বছর পর বাংলাদেশের মাটিতে উপপ্রধানমন্ত্রীর মতো পাকিস্তানের কোনো শীর্ষ কর্মকর্তার সফর, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 2 দেশ আবার পথ চলার কোন নীতি গ্রহণ করে সেদিকেই নজর পুরো দক্ষিণ এশিয়ার।
পাক উপপ্রধানমন্ত্রীর এ সফরের মূল আগ্রহ যে বিনিয়োগ ও বাণিজ্যে তার ইঙ্গিত মিলল হোটেল ইন্টারকন্টিনেন্টালের এই প্রাতরাশ বৈঠকে। এখানে দেখা যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফরের মূল ও দ্বিতীয় দিন শুরু করছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সকালের নাস্তা গ্রহণ করতে করতে। ইন্টারকন্টিনেন্টালের এই বৈঠকে দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর ও বিডা চেয়ারম্যানকেও। পাকিস্তানের এই কর্মকর্তার দ্বিতীয় দিনের দ্বিতীয় কর্মসূচি হোটেল সোনারগাঁওয়ে। এখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়। দ্বিপক্ষীয় বৈঠক শেষে কর্মকর্তাদের মধ্যে ভিসা প্রত্যাহার, সংস্কৃতি ও সংবাদ বিনিময়, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক একটি চুক্তি, 4টি সমঝোতা ও একটি কর্মসূচি বিনিময় হয়। পরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জানান, এই বোঝাপড়াগুলো দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। Wide range of areas, trade, economy, investments, mutual cooperation on security, defense, all sorts of areas under the sun. And we had unanimity of view. We did not have any difference of opinion, which is a very healthy thing. So we also signed today one agreement and 5 MOUs. Total 6 documents have been signed. And I think it's a great beginning. That people holding diplomatic and official passports between Bangladesh and Pakistan would not require any visa. So this agreement has been signed. This would add more frequency of the official. এখানে 1971-এর ইস্যুকে কেন পাকিস্তান অমীমাংসিত রেখেছে সে ব্যাপারে এই উপপ্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাওয়া হয়। তিনি বলেন, 1974 সালে ঐতিহাসিক দলিলের মাধ্যমে 1971-এর অমীমাংসিত ইস্যুর সমাধান করা হয়েছে। এরপর 2002 সালে পারভেজ মোশাররফ পুরো পাকিস্তান জাতির পক্ষে অত্যন্ত বিনয়ের সঙ্গে ব্যাপারটি স্পষ্ট করেছেন। কাজেই দুবার সমাধান হওয়া ব্যাপারটি আর অমীমাংসিত নয়। এখন সময় মন পরিষ্কার রেখে এগিয়ে যাবার। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. যদিও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই বক্তব্যে একমত নয় বাংলাদেশ। ফরেন সার্ভিস একাডেমিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশ এই ব্যাপারে একমত হয়েছে যে 71-এর অমীমাংসিত ইস্যুর সমাধান হওয়া দরকার, কারণ এটি দুই জাতির সম্মিলিত অগ্রযাত্রায় বাধা তৈরি করতে পারে। জানান, দুই দেশের বহুমাত্রিক ও সম্মানজনক সম্পর্ক জোরদারের অংশ হিসাবে ওষুধ রপ্তানি, জ্বালানি সহায়তা সহ সাপ্রার অধীনে পাকিস্তানে বাণিজ্য সম্প্রসারণের সুবিধা চেয়েছে বাংলাদেশ। আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। স্যার, 3টা বিষয়ে আমরা তো আমাদের অবস্থান তুলে ধরেছি। দ্বিতীয় বিষয় কিন্তু 3টি বিষয়ে স্যার তাদের অবস্থানটা কি তুলে ধরেছে সেটা জানতে চাই। তাদের অবস্থান তাদেরকে যেটুকু জিজ্ঞেস করেছেন বলেছেন ওটুকুই, আমি সেটা কিছু বলতে চাই না। বাংলাদেশের অবস্থানটা একটু পরিষ্কার করে বলবেন কাইন্ডলি। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দেয়। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ পাকিস্তানের সহায়তা চেয়েছে। এছাড়া 2 মাসের মধ্যে ঢাকা ইসলামাবাদ ফ্লাইট চালু হলে দুই দেশের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেয়ার পথ উন্মোচন হবে বলেও মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। আজহার লিমন, এখন ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে ফিরোজায় গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। এ নিয়ে আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, খালেদা জিয়ার বাসভবনে কোন কোন বিএনপি নেতা এখন উপস্থিত আছেন, আর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, কোনো কি আভাস পেয়েছেন? মূলত অফিসিয়াল যে তথ্য সেটি হচ্ছে, তিনি যেহেতু অসুস্থ, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন যাবৎ নানা রোগে আক্রান্ত, তাকে দেখার জন্যে, তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য মূলত তিনি এসেছেন।
আবার বলে রাখি প্রায় এক যুগেরও বেশি সময় 2012 সালে এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে পাকিস্তানের কোনো কর্মকর্তা। সে মোট 13 বছর পরেই আজকে আবার আসলেন। তার জন্য দুই দেশের সম্পর্ক 5 আগস্ট পরবর্তী সময়ে যেই কূটনৈতিক সম্পর্ক এবং যে একপেশি আমাদের যে পররাষ্ট্র নীতি ছিল সেখান থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ চেষ্টা করছে। এবং পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী তিনি 2 দিনের সফরে এসেছেন। তিনি এসেই কিন্তু একেবারে রাজনৈতিক বিভিন্ন দলের যারা প্রতিনিধি রয়েছেন, বিএনপিও সেখানে উপস্থিত ছিল, জামাত, বিএনপি, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলো ছিল, তাদের সাথে কিন্তু সেখানে রাজনৈতিক আলাপটি করে ফেলেছেন। এখানে বিএনপি চেয়ারপারসন তিনি সাবেক প্রধানমন্ত্রীও, তার সাথে মূলত তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য এখানে এসেছেন, এটি বিএনপির থেকে জানানো হয়েছে। এবং বিএনপি মহাসচিব এই মুহূর্তে ভেতরে রয়েছেন গালিব, এবং সেই সাথে দীর্ঘদিনের বিএনপি চেয়ারপারসনের যিনি স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং খুব কাছ থেকে তার স্বাস্থ্যসেবা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, তিনিও ভেতরে রয়েছেন। আমরা এই উপর পর্যায়ে তারা দুজন রয়েছে, শীর্ষ কর্তা এবং খালেদা জিয়া রয়েছেন ভেতরে। তারা প্রবেশ করেছেন 15 মিনিটের মতো হয়েছে, 7টার কিছু আগে প্রবেশ করেছেন। তারপরে যেহেতু দুই দেশের সামনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে বিএনপি একটি বড় দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই সব মিলিয়ে আসলে বিএনপির রাজনৈতিক অবস্থান এবং এই আজকে সহ 24 ঘন্টা তো পেরুলো, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এখানে এসেছেন, সামনের রাজনীতি পাকিস্তানের সাথে কীরকম কূটনীতিক এবং পররাষ্ট্র নীতিগত কী সম্পর্ক হবে সে নিয়ে নিশ্চয় আলোচনা হয়েছে। এবং সে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথেও সে আলোচনাটি হবে। ইতিমধ্যে বাংলাদেশের সাথে 5টি চুক্তি হয়েছে, 5টি সমঝোতা স্মারক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে এবং দুই দেশের পক্ষ থেকে জানানো হচ্ছে পররাষ্ট্র পর্যায় থেকে যে তাদের যে বাণিজ্যিক সম্পর্ক এবং সরাসরি ফ্লাইট 2 মাসের মধ্যে চালু হবে, এরকম নানা সম্পর্ক সেটি নিশ্চয়ই সামনে যারা সরকার গঠন করবে সেটি যাতে গতিশীল থাকে সম্পর্কগুলো, সেদিকেও নিশ্চয়ই এর আজকের এই 2 দিনের সফর এবং আজকের এখানে আসাটি প্রভাব ফেলবে। তো এই ছিল আমার কাছে গালিব চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে সবশেষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, সে বিষয়ে জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিকেলে তার কার্যালয় যমুনায় দেখা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ আখতার। বৈঠকে উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চিত্র সম্বলিত একটি গ্রাফিতির বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে। সফর শেষে আজ রাতেই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন পাক পররাষ্ট্রমন্ত্রী। জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত পাক পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই নেতার মধ্যে মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে কথা হয়। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে বাসভবনে আসেন ইসহাক। আধা ঘন্টার বেশি সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। প্রতিবেশী দেশ হিসেবে কিভাবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সে বিষয় নিয়েও কথা হয়েছে। তারা মোহতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের স্বাস্থ্যের খোঁজখবর নিতে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে, এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলুম অত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উনি দৃষ্টি আকর্ষণ করছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কী কী বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি। একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। আবু সাইদ হত্যা মামলায় অন্যতম আসামি রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামানকে ভারতে হাকিমপুর বর্ডার থেকে আটক করেছে বিএসএফ। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার
ভোমরা সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামানকে আটক করে বিএসএফ। এরপর তাকে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু পরিচয়পত্র। আরিফুজ্জামানের বিরুদ্ধে ফরেনার্স আইন ও ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পরে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। গত বছরের 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদের যেখানে মৃত্যু হয় সেই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কর্মরত ছিলেন আটককৃত এই পুলিশ কর্মকর্তা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই সাক্ষ্য গ্রহণ শুরু করে। সাক্ষ্য দিয়েছেন রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাজিবুল ইসলাম ও ফরেনসিক বিভাগের অপর কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন। ডাক্তার রাজিবুল বলেন, আবু সাইদের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে। তবে এই রিপোর্ট পরপর 3 বার দিলেও তা গ্রহণ করেনি পুলিশ। নানাভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হয়ে রিপোর্ট পরিবর্তন করতে হয়েছে। বলেন, মাথায় আঘাত পেয়ে মৃত্যু লিখতে তাকে ও তার পরিবারকে মামলার হুমকি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এ সময় তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদের সহ দায়ী পুলিশের কর্মকর্তাদের বিচার দাবি করেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এদিন মেহেরপুরে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় নাই, বারবার পরিবর্তন করতে বলেছে এবং কয়েকবার পরিবর্তন করার পরে তাই তিনি কৌশলে একটা রিপোর্ট দাখিল করেছেন যাতে মৃত্যুর বর্ণনাটাও উনি জখমের বর্ণনাগুলো দিয়েছেন এবং মৃত্যুর কারণের হিসাবে শুধুমাত্র গান শট ইনজুরিটা লেখেননি। পুলিশ প্রশাসন এবং সচিব নেতৃবৃন্দের বাধার কারণে রিপোর্ট প্রদানের ব্যাপারে যে সরকারের চাপ ছিল সেই বিষয়টি নিয়ে সালমান এফ রহমান এবং তৎকালীন আইজিপি সাহেবের মধ্যে একটা কথোপকথন হয়েছে। গালিব, ডাকসু নির্বাচন নিয়ে প্যানেলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘন নিয়ে কোনো এখন পর্যন্ত তেমন ব্যবস্থা নিচ্ছে না বলেও কয়েকটি প্যানেল মত জানিয়েছেন এবং এআই ব্যবহার করে মিথ্যা প্রচার চালাচ্ছে প্রতিপক্ষরা। তাদের অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন জিএস প্রার্থী SM ফরহাদ। এদিকে কিন্তু আসলে বাম জোট যারা আছেন তারাও কিন্তু বলছেন যে এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তারাও তুলেছেন, কিন্তু ছাত্রদল বলছে যে যারা এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন তারা উদ্দেশ্য প্রণোদিত হিসেবে তুলছেন। এদিকে কিন্তু এখনও অনেক স্বতন্ত্র প্রার্থীরা তারা জোটবদ্ধ হিসেবে প্যানেল ঘোষণা করছেন। এনে সাদাত আপডেট একটি প্রতিবেদন রয়েছে। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতে আর বাকি একদিন, কিন্তু কুশল বিনিময়ে বাধা নেই জানিয়েছে নির্বাচন কমিশন। ডিপার্টমেন্ট ও হলে হলে গিয়ে এই সুযোগ কাজে লাগাচ্ছে বিভিন্ন প্যানেল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেল শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে। এ সময় ভিপি প্রার্থী সাদিক কায়েম আশ্বাস দেন, বিজয়ী হতে পারলে ক্যান্টিনের খাবারের মান বাড়ানোর ব্যবস্থা সহ বন্ধ লাইব্রেরিগুলো সচল করা হবে। যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো 9 সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে। তো এই ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা। আপনাদেরকে বিনীত অনুরোধ করবো এই বাজেট ফ্রেমিং থেকে, মিথ্যা অপপ্রচার থেকে, ইতিহাসকে লুকানোর জায়গা থেকে একটু সরে আসবেন। আপনাদের যে ইতিবাচক জায়গা সেগুলো দেখাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোকা না। অন্যদিকে মধুর ক্যান্টিনে বামদল সমর্থিত প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। তবে এরকম অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলছে ছাত্রদল। আচরণবিধি লঙ্ঘনটাই যেন সবগুলা দলের, রাজনৈতিক দলের, সবগুলা পর্ষদের একটা প্রতিযোগিতার অংশ হয়ে যাচ্ছে। এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে যে অবাধ টাকার খেলা শুরু হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে।
আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিনিয়ত গিফট বিতরণ হচ্ছে। আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না, কিন্তু ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনে প্রচারণা আমরা শুরু করিনি, জাস্ট আমরা এন্ট্রি নিয়েছি, তাই দেখছি যে অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে, আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। প্যানেলগুলোর পাশাপাশি খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে উমামা সাদির প্যানেল। বিকেলে এ নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন তারা। বেশ কিছু দাবি এবং বেশ কিছু সমস্যা আমরা তুলে ধরেছি। শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর দৌড়ে 9টি প্যানেলের মধ্যে এগিয়ে ছাত্রদল, শিবির, বাকশাস ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেল বলে মত সাধারণ শিক্ষার্থীদের। এদিকে স্বতন্ত্র শিক্ষার্থীরা এখনও জোটবদ্ধ হয়ে প্যানেলের ঘোষণা করছে। প্যানেলের মধ্যে আমি দেখতেছি যে ধরেন ছাত্রদল, ছাত্র শিবির, তারপরে আপনার ছাত্র অধিকার পরিষদ, এগুলো ধরেন কিছুটা এগিয়ে আছে। ছাত্র দলের, ছাত্র শিবিরের এবং উমামা ফাতেমা যে প্যানেল, মূলত এই তিনটা প্যানেল নিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে। ডাকসু 2025 এ সম্মিলিত ছাত্র ঐক্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বোপরি দেশের জনগণের মুখপাত্র হয়ে সকল অনিয়ম নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই। এদিকে বিকেলে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান আপিলকারী 34 জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে প্রথমবারের মতো দুটো লিখিত পেয়েছি, আর মৌখিক যে সকল অভিযোগ আসছে আমরা সাথে সাথে বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিল যে ক্যাম্পাসে রঙিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো কালার বড় ধরনের বিলবোর্ড আর সেখানে নেই। শাহাদাত অফরো, এখন, ঢাকা। উদ্বোধনী ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ হন সেতু উপদেষ্টা ফাউজুল কবির। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সকালে আনুষ্ঠানিকভাবে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের পূর্বাচল পর্যন্ত 18 কিলোমিটার সড়ক কাজ খুলে দেয়া হয়। তবে প্রকল্পের পূর্ণ সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 1.5 বছর। ফরহাদ আহমেদ বাবুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। দীর্ঘ অপেক্ষার পর খুলল বহুল প্রত্যাশিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার। রাজধানীতে প্রবেশ না করেই উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত সড়ক যোগাযোগ স্থাপন করবে এই এক্সপ্রেসওয়ে। রবিবার সকালে এক্সপ্রেসওয়ের একাংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় নাম ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ হন তিনি। এটা কি আমার বাপের টাকায় করছে, তাহলে কেন আমার নাম থাকবে? উপদেষ্টা বলেন, বড় শহরগুলোর যানজট কমাতে বাইপাস সড়কের বিকল্প নেই। দুর্নীতি ও অস্বাভাবিক ব্যয় নিয়ন্ত্রণ করা গেলে সড়ক নির্মাণে 20 থেকে 30% খরচ কমানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। রাস্তার নির্মাণ ব্যয় অনেক বেশি, এটা কিন্তু কমাতে হবে। এটা আমাদের যে আশেপাশের দেশ, সেসব দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি। এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি করেন, তাহলে এইটাকে 20 থেকে 30% ব্যয়, রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। আপাতত গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের পূর্বাচল পর্যন্ত 18 কিলোমিটার অংশে যান চলাচল করবে। তবে পুরো প্রকল্পের সুবিধা পেতে অপেক্ষা করতে হবে 2026 সালের জুন পর্যন্ত। তারপরও যানজটের ভোগান্তি অনেকাংশেই কমে আসবে বলছেন চালকরা। সর্বনিম্ন হচ্ছে 150 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 740 টাকা। 9 ক্যাটাগরিতে গাড়িগুলো বিভক্ত করা হয়েছে। 7 থেকে 800 গাড়ি যাবে এদিকে প্রতি 8 ঘন্টায় বা প্রতি শিফটে আমাদের কিছু না হোক 6-7 লাখ টাকা উঠবে। চিটাগং পোর্ট এবং উত্তরাঞ্চলকে কানেক্ট করছে। উত্তরাঞ্চলের যে কমার্শিয়াল ভেহিকেলগুলো তারা মেইন শহরে এন্ট্রি না করে আমাদের এখানে বাইপাস দিয়ে চলে যাবে। গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার 4 লেন এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরু হয় 2021 সালে। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই প্রকল্প। এতে থাকছে 40টি আন্ডারপাস, 3টি ব্রিজ, একটি ইন্টারসেকশন এবং একটি ফ্লাইওভার। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর।
রোহিঙ্গারা খাদ্য ও কাপড়ের জন্য বাংলাদেশে আসেনি, অত্যাচারিত হয়ে নিজের দেশ ছেড়েছে। এ অবস্থায় দ্রুতই মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন চায় রোহিঙ্গা জনগোষ্ঠী। রোববার কক্সবাজারের ইনানীতে এক হোটেলে 3 দিনব্যাপী রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য অংশীজন সংলাপে অংশ নিয়ে রোহিঙ্গারা এসব কথা বলেন। নানা বয়সী প্রায় 100 খানেক রোহিঙ্গা অংশ নেন সম্মেলনে। দাবি জানান বাংলাদেশের সঙ্গে এক হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের প্রত্যাবাসনের ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেয়। পাশাপাশি মুসলিম দেশগুলোকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা। রোহিঙ্গারা ছাড়াও সম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধি, বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা। সোমবার সকালে সম্মেলনে দ্বিতীয় দিনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই ডেঙ্গু রোগী আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। এর কারণ হিসেবে চিকিৎসকরা যেটি বলছেন, ঘন ঘন বৃষ্টি হচ্ছে কয়েকদিন পরপরে, এবং এই যে বৃষ্টি হচ্ছে এতে করে বিভিন্ন ময়লা পানিতে এডিসের লার্ভাগুলো সেগুলো ছড়িয়ে পড়ছে, আর এতে করেই কিন্তু এই ডেঙ্গু রোগের আক্রান্ত হারটা আরও বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে মানুষ এই এডিস মশার লার্ভা চেনেন ঠিকই, কিন্তু আসলে মূলত সচেতনতার অভাবে কোনোভাবেই আটকানো যাচ্ছে না ভাইরাসজনিত রোগের। এবং এই কারণে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে এই শেষ সময় আমরা দেখে থাকি যে বর্ষার শেষে এই ডেঙ্গুর প্রকোপটা সব থেকে বেশি বেড়ে যায়। এ নিয়ে জাবেদ আব্দুল্লাহর একটি প্রতিবেদন রয়েছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করে আবারও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু হার হু হু করে বাড়তে থাকে। এরপর তড়িঘড়ি করে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ব্রুটো সূচক নির্ণয়ে জরিপ করে। জরিপে ঢাকার 2 সিটির 3147টি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে 463টি বাড়িতে এডিস মশার লার্ভার সন্ধান পায় IEDCR-এর মাঠকর্মীরা। এই হিসেবে সংস্থাটি জানায় রাজধানীর 14.71% বাড়িতে এডিস মশার অস্তিত্ব রয়েছে। মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড 19 হাসপাতালটিতে সকালে ভর্তি রোগী ছিল 49 জন। 4 ঘন্টার ব্যবধানে পরে তা বেড়ে দাঁড়ায় 56 জনে। রোগী বৃদ্ধি পাওয়ায় সেবা প্রদানে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। রোগীরা বলছেন মশা নিধনে পাড়া মহল্লাতে তেমন কোনো কর্মসূচি চোখে পড়ে না। আগে যখন স্প্রে হয়েছে তখন তো ভালো ছিল, কিন্তু এখন তো স্প্রে টোটালি বন্ধ, একদম টোটালি বন্ধ। এই কারণে আর কি মশা উৎপাতটা অনেক বেশি। প্লাটিলেট হচ্ছে কমছে, প্রথম দিন 20,000 কমেছিল, তারপর হচ্ছে কালকে 40,000 কমেছে, এখন আজকে আবার পরীক্ষা করলে দেখা যাবে। বাট এমনিতে ভালো, একটু অবস্থা ভালো হয়েছে, যে বমি নাই। ডেঙ্গু হওয়াতে আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, খাওয়া খাইতেই পারি না, প্লাস খালি বমি আসে। গত রাত্রে মতো মনে হইল যে দুনিয়াটা আমার অন্ধকার হয়ে আসছে। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও গণসচেতনতা সৃষ্টি না হলে ডেঙ্গুর লাগাম টানা সম্ভব নয়। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেখানে কীটনাশকে কাজ করে না। তারপরে আমি কোথায় দিলাম? আমি দিলাম বাসার বাইরে, ড্রেনে, নর্দমায়, কিন্তু ডেঙ্গু উৎপন্ন হচ্ছে কোথায়? বাসার ভিতরে। আমরা তো বাসার ভিতরে যাচ্ছি না। এখন তাহলে সেই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করব? সেই জায়গাটাতে আমরা জনসচেতনতা ডেভেলপ করব। এদিকে মহাখালী ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের পরিচালক জানান, এডিস মশা তার চরিত্র বদলেছে। এখন সকাল সন্ধ্যা রাতে সমানতালে কামড়াতে থাকে এডিস। ডেঙ্গু কিন্তু অন দ্য রাইজ। আমাদের প্রতিদিন অ্যারাউন্ড আউটডোরে 40-50 জন ডেঙ্গু রোগী পাচ্ছি আমরা। ঢাকা শহরের কথা যদি কল্পনা করি তাহলে কিন্তু আমাদের খুব ডেন্সলি পপুলেটেড, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লেগে যায়, এবং কন্টিনিউয়াসলি ইউল ফাইন্ড যে বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি হচ্ছে, বিল্ডিংয়ের তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, হয়তো কনস্ট্রাকশন ওয়ার্কসে যে কাজ করছে বা পানি জমে যাচ্ছে সেটা সরানো হচ্ছে না। ছোট বোতলের মানে ছিপি বা একটা কয়েনের পরিমাণ যতটুকু জায়গা আছে এখানে কিন্তু মসকিটো ক্যান ব্রিড। তো আমাদের ছোট ছোট জায়গা যেগুলো আছে মানে কন্টেনার, সেইগুলাতেও পানি জমে থাকতে দেওয়া যাবে না। একাধিক হাসপাতালে চাপ সামাল দিতে বাড়তি ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড, লজিস্টিক সাপোর্ট রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 28,000 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে 110 জনের। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।
কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নিহতের ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ৮ জনকে। আর এই ঘটনায় এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হত্যাকাণ্ডের দ্রুত বিচার চান নিহত হিমেলের পরিবার। বিস্তারিত প্রতিবেদনে। কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নিহতের ঘটনায় এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। গত ২২ আগস্ট শুক্রবার সদর উপজেলার বৌলাই চৌরাস্তা বাজার এলাকায় জেলা যুবদলের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে নিহত হয় রাজনের পক্ষের কর্মী ইমরানুল হক হিমেল। গুলিবিদ্ধ হয়ে আহত হন অন্তত ২০ জন। সংঘর্ষের পর প্রতিপক্ষের একাধিক বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এরপর ওই দিনই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবদলের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। কেন্দ্রীয়ভাবে তাদেরকে বহিষ্কার করেছি এবং যারাই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে এবং মাদকের সাথে জড়িত থাকবে তাদেরকে এই জেলা যুবদলের তাদের কোনো স্থান নাই। স্বজনদের দাবি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হিমেলকে। অনেক লোকজন নিয়ে আমার ছেলেকে অতিরিক্তভাবে মাথায় পিঠের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করিয়া আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করিয়াছে। এমদাদ 15 বছর যাবৎ মাদকের ব্যবসা করে। ও বিভিন্ন জায়গা থেকে অস্ত্রধারী লোক ভাড়া করে আনছে। আমি এমদাদের ফাঁসি চাই বাবা। নিহত হিমেল ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানান স্বজনরা। এখন কিশোরগঞ্জ। খেলা প্রসঙ্গে কথা বলতে চাই। গালিব অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি পরিচালনা কমিটি নির্বাচন প্রত্যাশা করছেন ক্রিকেট সংগঠকরা, কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ প্রস্তাবিত গঠনতন্ত্রের বিরুদ্ধে তারা। এদিকে সংগঠকদের ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে সমালোচনাকে অসম্মানজনক বলছেন ক্লাব কর্তৃপক্ষ। আর তামিম ইকবাল যদি কমিটিতে যদি আসেন তাহলে এটা ক্রিকেটের জয় হবে বলেই তারা মনে করছেন। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসছি সেটি। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। অক্টোবরের প্রথম সপ্তাহেই হতে পারে নির্বাচন। সম্ভাব্য তারিখ ৪ অথবা ৬ অক্টোবর। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের ১.৫ মাস আগেই তাই বিসিবিতে হাজির ঢাকাস্থ ক্লাবগুলোর ক্রিকেট সংগঠকরা। নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা নেই সংগঠকদের, তবে নির্বাচন বানচালের জন্য অ্যাডহক কমিটি করার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন ঢাকার ক্রিকেট প্রতিনিধিরা। পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ের বাইরে সংগঠকদের ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনাকেও অপ্রয়োজনীয় দাবি তাদের। কিন্তু কে বা কারা সেই সংগঠকদের অসম্মানিত করার চেষ্টা করছেন সেই বিষয়ে স্পষ্ট কোনো নাম বা উত্তর পাওয়া যায়নি। আমাদের ক্রিকেট সংগঠক যারা আছে, যে কেউ এটা হতে পারে, আমি নাম মেনশন করছি না, তার ব্যক্তিগত যেটা জিনিস সেই জিনিসগুলি উঠে আসছে। এখন আমরা বলবো যে এই ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট তারা ক্রিকেট নিয়ে যদি কোনো মানে অপরাধ বা কোনো কিছু করে থাকে সেটাই এখানে প্রাধান্য পাবে। ব্যক্তিগত জিনিসগুলি ক্রিকেটের সাথে না মিলালে হয়। সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি যে অ্যাডহক কমিটি করে একটি বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে। এক নম্বর কথা হচ্ছে আমরা তো নাম জানি না, যে কে ছড়াচ্ছে। সম্প্রতি বিসিবির ডিরেক্টর মাহবুব আনামের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে বিবেচনা করলেও সংগঠকদের আশা শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করবেন তিনি। আর তামিম ইকবাল নির্বাচন করলে তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত সংগঠকরা। এমনকি তামিম ইকবালের জয় হলে সেটা ক্রিকেটের জয় হবে বলেও মনে করেন তারা। তামিম ইকবাল ভালো খেলোয়াড় এবং অনেক ক্রিকেটের বিষয়ে অনেক কিছু জানে। সে যদি ক্রিকেট বোর্ডে আসে, যেভাবেই আসে না কেন, আমরা ক্রিকেটেরই ভালো হবে, ক্রিকেটই এগিয়ে যাবে, ক্রিকেটের জয় হবে এবং এটা আমরা বিশ্বাস করি। বিসিবির নির্বাচন নিয়ে সরব থাকলেও পুরনো গঠনতন্ত্রেই আসন্ন নির্বাচন সম্পন্ন করার দাবি অর্গানাইজেশনের মুখপাত্রদের। এনএসসি প্রস্তাবিত গঠনতন্ত্রে কি ধরনের প্রতিবন্ধকতা আছে সেই ব্যাখ্যাও দিয়েছেন ক্লাব কর্তারা। পাশাপাশি অভিমত জানিয়েছেন 14 ক্লাব নিয়ে দুদকের অবজারভেশন নিয়েও। বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী হতে হবে, কারণ এই গঠনতন্ত্র হয়তো পরিবর্তনের প্রয়োজন থাকতে পারে। সেটার জন্য এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং প্রসিডিওর ফলো করে এটা চেঞ্জ করতে হলে সবার মতামত দিয়ে করতে হবে। এখন সংস্কার করতে হলে আপনার কাউন্সিলরদের লাগবে, আগে বোর্ডে এটা অনুমোদিত হতে হবে, তারপরে এজিএম করে তারপরে এটা
মানে চূড়ান্ত রূপ লাভ করবে। সেটা কি এখন করা সম্ভব? কারণ অধিকাংশ কাউন্সিলররাই কিন্তু অনুপস্থিত, সেটা অবশ্যই সম্ভব নয়। সুতরাং আফটার নির্বাচন বোর্ডই পারে এগুলি সংস্কার করতে। যদি যৌক্তিক কিছু বিষয় থেকে থাকে অবশ্যই আমরা সেটার দিকে পদক্ষেপ গ্রহণ করব সেটার বিষয়ে। বিসিবির সবশেষ কয়েকটা নির্বাচন হয়েছে নামমাত্র, তবে এবার সেই প্রথা ভেঙে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা ঢাকার ক্লাব সংগঠকদের। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছে এখন সন্ধ্যা। শিরোনামগুলো জানাবো আরেকবার। কেসের শুনানিতে বিএনপি এনসিপি সমর্থকদের হাতাহাতি, রুমিন ফারহানা দায়ী করলেন নিজ দলের মনোনয়ন প্রত্যাশীকে। সহিংসতার রাজনীতি ফেরার আলামত, মন্তব্য নাহিদের। ৭১-এর অমীমাংসিত ইস্যু ইতিমধ্যেই সমাধান হয়েছে, পাকিস্তানের এমন দাবির সঙ্গে একমত নয় ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে। আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান আটক, পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েন বিএসএফ এর হাতে। ডাকসু নির্বাচনে মিথ্যা প্রচারণায় ইমেজ নষ্টের চেষ্টার অভিযোগ ছাত্র শিবিরের। কেউই মানছে না আচরণবিধি, দাবি বাম জোটের। কোনো নাম দিতে পারবে না, কোথাও কোনো ইয়েতে ডেজিগনেশন থাকবে না, কোথাও নাম না, কোনো ডেজিগনেশন কিছুই থাকবে না। এটা কি আমার বাপের টাকায় করছে? তাহলে কেন আমার নাম থাকবে? ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ সড়ক উপদেষ্টা, খুলল 18 কিলোমিটার অংশ। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।